এপি এডুকেশন বাংলায় সকলকে স্বাগত এবং অভিনন্দন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আজকে আমরা বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টি নিয়ে আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটিকে নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর অন্তর্গত। তো নাম শুনে মনে হতে পারে এই বিড়াল কোনো একটি সাধারণ বিড়ালের গল্প, কিন্তু আসলে এটি আমাদের সমাজের এক গভীর সত্যের আয়না বলা যেতে পারে। একটা সত্য এখানে লুকিয়ে রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে কেন একজন চোর চোর হয়, আর কেনই বা বঙ্কিমচন্দ্র একজন আফিমখোর কমলাকান্তকে দিয়ে এই কথাগুলো বলিয়েছেন। তো চলো আর দেরি না করে সরাসরি এবার আমরা শুরু করব বিড়াল প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তো পড়ার আগে আমাদের জানতে হবে এই বিড়াল এলো কোথা থেকে। এটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রম্য রচনা কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। তো কমলাকান্ত হলো লেখকের এক বিচিত্র সৃষ্টি, যে একটু আফিম খায় আর নেশার ঘরে পৃথিবীর সব গভীর সত্যগুলোকে দেখতে পায়। কেন বঙ্কিমচন্দ্র কমলাকান্তকে বেছে নিলেন? কারণ সুস্থ মাথায় যে কথাগুলো সমাজকে বলা কঠিন, নেশার ঘরে পাগলামির ছলে সেই চরম সত্যগুলো সহজেই বলে দেয়া যায়। তো আমরা মূল পাঠ্যাংশে যখন ঢুকবো তখন দেখতে পাবো গল্পের শুরুতেই আমরা যেটা দেখব যে কমলাকান্ত ঘরে বসে হুকা হাতে ঝিমুচ্ছেন। তিনি স্বপ্নে দেখছেন যে ওয়াটারলুর যুদ্ধক্ষেত্রে তিনি যদি নেপোলিয়ান হতেন তবে কি হতো। ঠিক সেই সময় একটি শব্দ হলো ম্যাও। তারপর চেয়ে দেখলেন যে তার জন্য রাখা প্রসন্ন গোয়ালিনী দুধটুকু একটা মার্জার বা বিড়াল সাবার করে দিয়েছেন। মজার ব্যাপার হলো কমলাকান্ত কিন্তু সঙ্গে সঙ্গে রেগে গেলেন না। তিনি ভাবলেন, দুধ তো আমার বাপেরও নয়, আর মঙ্গলা গাইয়ের দুধ, প্রসন্ন দুধ দুয়ে গেছে, তো বিড়াল খেয়েছে তো কি হয়েছে, আর তারও তো খিদে আছে। কিন্তু সমাজ কি বলবে, লোকে কি বলবে? কমলাকান্ত কাপুরুষ, একটা বিড়ালকে মারতে পারলো না। তাই লোক দেখানো একটা ভাঙা লাঠি নিয়ে তিনি বিড়ালের দিকে ধাবমান হলেন। তো এটা হচ্ছে পাঠ্যাংশের প্রথমেই শুরু। তো আমরা লাইন বাই লাইন দেখে যাব যে কি রয়েছে। তো স্ক্রিনে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে বিড়াল প্রবন্ধটি পড়ব, শুরুতেই প্রাবন্ধিক লেখক লিখেছেন, দেখো কমলাকান্তের হয়ে লিখেছেন, আমি শয়ন গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। অর্থাৎ কমলাকান্ত তার শোবার ঘরে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলেন। এই চারপাই হলো কি? খাট জাতীয়, চারটে পায়া জাতীয় খাট, অর্থাৎ চারটি পাওয়ালা খাট বিশেষ। তো এই খাটের উপর বসে হুকা হাতে ঝিমাইতেছিলেন বলতে ঘুম ঘুম ব্যাপারটা চলে এসছে। আর ঝিমুনি তো তন্দ্রাবেশ বা অবসন্ন ভাব। তো ঝিমুচ্ছিলেন। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, আর দেখা যাচ্ছে তার ঘরের মধ্যে একটা ক্ষীণ আলোর বিকিরণ ভাব দেখা যাচ্ছে। আলো বা ল্যাম্প জ্বলে আছে, এবং দেখা যাচ্ছে কি তার ছায়া, সেই ল্যাম্পের ছায়া বলো বা সেই আলোর ছায়া বলো, সেটা দেয়ালের উপর পড়ছে। এবং কি হচ্ছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। অর্থাৎ ছায়াটা স্থিরভাবে পড়ছে না, দুলে উঠছে। এইটাকে কমলাকান্ত বলছেন চঞ্চল ছায়া। আর সে কিনা ভূতের মতন বা প্রেতের মতন নাচানাচি করছে, যেটা আলোর ছায়া যেটা পড়ছে কোথায়? দেয়ালে পড়ার পর সেটা কমলাকান্তের মনে হয়েছে প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এই জন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এবার রাতের খাবার প্রস্তুত হয়নি, তাই হুকা হাতে শয়নগৃহে বসে আছেন এবং নিমিলিত লোচনে, এই যে বলছে নিমিলিত লোচন কথার অর্থ হচ্ছে যে চোখ বুজে কমলাকান্ত ভাবছে যে সে যদি নেপোলিয়ান হতো তাহলে সে ওয়াটারলুর যুদ্ধে জিততে পারত কিনা। এবার বলি নেপোলিয়ান কে? নেপোলিয়ান তোমরা জানো যে ফরাসি সম্রাট,
নেপোলিয়ান ছিলেন একজন ফরাসি সম্রাট ও সামরিক অধিনায়ক। তো তিনি বহু সফল সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন, ফ্রান্সের সম্রাট ছিলেন তিনি। এই নেপোলিয়ান শেষ পর্যন্ত পরাজিত হয়েছিলেন এই ওয়াটারলু যুদ্ধতে। তো ওয়াটারলু যুদ্ধতে তিনি পরাজিত হয়েছিলেন কার কাছে? তিনি পরাজিত হয়েছিলেন ওয়েলিংটনের কাছে। ওয়েলিংটন অর্থাৎ ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন নেপোলিয়ানকে ওয়াটারলুর যুদ্ধে হারিয়ে দিয়েছিলেন। তো তাহলে কমলাকান্ত কি ভাবছেন? যে সে চোখ বন্ধ করে ভাবছেন সে যদি নেপোলিয়ান হতো, নেপোলিয়ান তো ওয়াটারলু যুদ্ধতে হেরে গিয়েছিলেন, সে যদি হতো তাহলে সে জিততে পারত কিনা। এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল, মেয়াও। এমন সময় আস্তে করে একটা আওয়াজ হলো, মেয়াও, মানে বিড়ালের ডাক। পরে বলছেন, দেখো, চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। চেয়ে দেখলো, কিছু বুঝতে পারল না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। কমলাকান্ত তিনি ভাবছেন, এই ম্যাও শব্দটা শুনে তিনি ভাবছেন যে নেপোলিয়ানকে হারিয়েছিলেন, যে সেনানায়ক তিনি হচ্ছেন ওয়েলিংটন, সে বিড়ালের রূপ ধারণ করে তার কাছে এসছে এবং ভিক্ষা চাইছে আফিং, মাদক দ্রব্য। যেহেতু কমলাকান্ত একজন আফিমখোর, তো এই মাদক সেবন তিনি সর্বদা করে থাকেন। তো এই আফিমখোর কমলাকান্ত ভেবেছে যে বিড়াল নিশ্চয়ই তার কাছে এসছে, বিড়াল মানে ওয়েলিংটন বিড়ালের রূপ ধারণ করে তার কাছে এসছে আফিং চাইতে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। সে প্রথমে একটু কঠিন, পাষাণবৎ কথার অর্থ হচ্ছে পাথরের মতো কঠিন হয়ে সে বলবে মনে করেছিল, অর্থাৎ কমলাকান্ত বলবে মনে করেছিল যে ডিউক অর্থাৎ ওয়েলিংটন যে কিনা হারিয়ে দিয়েছিল, কাকে হারিয়ে দিয়েছিল? নেপোলিয়ানকে। সেই ডিউক মহাশয়কে কমলাকান্ত বলছেন যে এর আগে সে যথোচিত পুরস্কার সে পেয়েছে। কারণ নেপোলিয়ানকে হারানোর পর তার রাজ্য সব কিছুই সে পেয়েছে, সেই পুরস্কার পেয়েছে। এখন অতিরিক্ত পুরস্কার তাকে দেয়া যাবে না। অতিরিক্ত পুরস্কার বলতে এখন সে আফিং চাইতে এসছে, এই পুরস্কার কিন্তু তাকে দেয়া যাবে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। অপরিমিত কথার অর্থ হচ্ছে প্রচুর, অর্থাৎ এই প্রচুর পরিমাণে লোভ কিন্তু ভালো নয়, এটা কমলাকান্ত বলবে বা বলছে। ডিউক বলিল, মানে কমলাকান্তের মনে হয়েছে যে ডিউক বিড়ালের রূপ ধারণ করেছে, সেই জন্য বলছে ডিউক বলিল, মেয়াও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে। এতক্ষণে ঘোরটা কাটলো কমলাকান্তের। সে তখন ভালো করে দেখলো যে এ তো ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার, মানে মার্জার কথার অর্থ হচ্ছে বিড়াল, একটা ক্ষুদ্র একটা ছোট্ট একটা বিড়াল প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরস্বাদ করিয়াছে। প্রসন্নকে? প্রসন্ন হচ্ছে কমলাকান্তের ঘরের গোয়ালা। এই প্রসন্ন প্রতিদিনকার মতো দুধ রেখে গিয়েছে কমলাকান্তের ঘরে। তো সেই দুগ্ধ বা সেই দুধ এই বিড়াল সে কী করেছে? নিঃশেষ করে পেটের মধ্যে পুরে দিয়েছে এবং শেষ করে দিয়েছে কমলাকান্তের রাখা দুধ, অর্থাৎ প্রসন্ন যে দুধটা কমলাকান্তের জন্য রেখে দিয়ে গিয়েছিল সেটা শেষ করে দিয়েছে। আচ্ছা, কি করে এটা শেষ হলো? তখন কমলাকান্ত বলছেন, আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত। যখন কিনা কমলাকান্ত মনে মনে বা কল্পনায় ওয়াটারলুর মাঠে ছিল, যেখানে তিনি ব্যূহ রচনায় ব্যস্ত। ব্যূহ রচনা মানে সেনাবাহিনী সাজানোয় ব্যস্ত ছিল, অত দেখি নাই। কমলাকান্ত বলছে যে আমি এত খেয়াল করিনি, আমি যখন ওয়াটারলুর মাঠে সেনা সাজাচ্ছিলাম, মানে ব্যূহ রচনায় ব্যস্ত ছিলাম, তখন এ পেটের মধ্যে পুরে দিয়েছে তার এই প্রসন্নের রাখা দুধটা। এক্ষণে মার্জার সুন্দরী মানে সেই বিড়ালটি, এক্ষণে মানে এমতাবস্থায়
নির্জল দুগ্ধ পানে, মানে জল নেই, একদম নিট অ্যান্ড ক্লিন একটা দুধ, যে দুধটা প্রসন্ন রেখে দিয়ে গেছিল, নির্ভেজাল দুধ, যাতে জল মেশানো নেই, সেই নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া বেশ তৃপ্ত হয়েছে। পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। সে মনের সুখে একটা সে যে খুব শান্তি পেয়েছে এইটা জানাবার জন্য সে মধুর স্বরে বলছে ম্যাও। বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। কমলাকান্ত বলছে এই ম্যাওর মধ্যে না একটা ব্যঙ্গ ছিল। বলছে আমার মনে হচ্ছে এই ম্যাওর মধ্যে একটা ব্যঙ্গ ছিল, একটা তামাশা ছিল। বলছে বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। কাহার ভিতর? ম্যাওর ভিতর। এই ম্যাও শব্দটির মধ্যে একটু ব্যঙ্গ, টিটকিরি ব্যাপারটা ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার প্রাণে চাহিয়া ভাবিতেছিল, কেহ বলে কেহ মরে বিল চেছে, কেহ খায় কই। কমলাকান্তের মনে হয়েছে যে মার্জার মনে মনে হেসে হেসে সে বলছে, কি বলছে? বলছে কেহ মরে বিল চেছে, কেহ খায় কই। এই বহুল প্রচলিত প্রবাদটির মানেটা দাঁড়াচ্ছে যে খুব কষ্ট করছে, কিন্তু এই যে বলছে আবার একবার ভালো করে দেখো, এই প্রবাদটা খুব প্রচলিত একটা প্রবাদ, কেহ মরে বিল চেছে, কেহ খায় কই। মানে একজন পরিশ্রম করছে প্রচুর পরিমাণে, কিন্তু তারই ফল ভোগ করার কথা, কিন্তু ফল ভোগ করছে কে? অন্যজন। অর্থাৎ যে কিনা মাছ ধরছে, বিল চেছে, কই মাছ ধরার প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে, কই মাছ ধরলো কিন্তু খেলো অন্য কেউ। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে, এই কথাটা বলার কারণ হচ্ছে কমলাকান্তের খাওয়ার কথা দুধটা, কিন্তু খেলো কে? বিড়াল। বুঝি সেও ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। আসলে কমলাকান্ত কি বলে সেটা এই বিড়াল দেখার জন্য একটু আগ্রহ প্রকাশ করলো, যার জন্য সেই ম্যাও শব্দটা বলে দিল। বুঝি বিড়ালের মনের ভাব, বিড়াল যেন বলতে চাইছে, তার মনের ভাবটা এভাবেই ফুটে উঠছে। কমলাকান্তের মনে হয়েছে, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি? বলছে তোমার দুধ তো আমি খেয়ে নিয়েছি, এখন বলবে কি? তুমি কিছু বলো। বলি কি? আমি ঠিক করিতে পারিলাম না। বলছে আমি কি বলবো? কমলাকান্ত বলছে আমি কি বলবো, আমি ঠিক করতে পারলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন। আফিমখোর হলেও খুব সুচারু দক্ষতার সাথে সে ভাবল কমলাকান্ত যে এই দুধ, যে দুধ খেয়ে ফেলেছে বিড়াল, তাকে সে কি বলবে? কারণ এই দুধে তার কোনো অধিকার নেই, মানে কমলাকান্তের কোনো অধিকার নেই। দুধ অ্যাকচুয়াল মঙ্গলা গাইয়ের দুধ, সেটা দুয়েছে কে? প্রসন্ন গোয়ালা। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। অর্থাৎ কমলাকান্ত বলছে আমি যদি সেই দুগ্ধ পান করি, এখানে যদি আমার অধিকার থাকতে পারে, বিড়ালেরও কিন্তু অধিকার আছে। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। বলছে একটা বহুকালের একটা নিয়ম যে বিড়াল যদি দুধ খেয়ে ফেলে তাহলে কিন্তু সাধারণ মানুষ তাকে মারতে যায়, তেড়ে ওঠে। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। অর্থাৎ বলতে চাইছেন কমলাকান্ত যে আমি সেই চিরাগত প্রথা, যে প্রথাটা প্রত্যেকটা মানুষ করে থাকে, যে বিড়াল দুধ খেলে তাকে তাড়াতে যায়, মারতে যায়, সেটা কমলাকান্ত করবে না। তিনি চানও না যে এটা, যে বিড়ালকে মেরে কি হবে। কিন্তু এটা যদি সে না করে বা বিড়ালকে যদি না মারতে যায়, তাহলে মনুষ্য কুলের কাছে, অর্থাৎ মানুষের কাছে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবে। যে একটা বিড়াল খেয়ে গেল দুধ, এ বেটা বসে আছে, তাকে কিচ্ছু বলছে না, এটা সাধারণ মানুষের কাছে কিন্তু কুলাঙ্গার স্বরূপ পরিচিত হবে। বলছে এটা কিন্তু মেনেও নেওয়া যায় না, এটা বাঞ্ছনীয় নয়। আবার সে যদি কিছু নাও বলে তাহলে কি হবে কি জানি, এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অর্থাৎ এই মার্জারি অর্থাৎ বিড়াল যদি তার বন্ধুবান্ধব, তার স্বজাতি বন্ধুবান্ধবকে যদি বলে যে কমলাকান্তের দুধ খেয়ে নিয়েছি, কিন্তু কমলাকান্ত কিচ্ছু বলেনি, চুপচাপ বসে আছে কাপুরুষের মতো, তারা যদি হাসাহাসি করে, তারা যদি উপহাস করে, এই ভাবনা থেকে কমলাকান্ত কি করলো? অতএব
পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। কমলাকান্ত তখন কি করলো, যে পুরুষের মতো আচরণ করবে, যে পুরুষ সবে কঠিন, হ্যাঁ, বিড়াল দুধ খেয়েছে তাকে তাড়িয়ে নিয়ে যাবে, লাঠি নিয়ে তাকে পিটাবে, এরকমই আচরণ করাটাই উচিত বলে কমলাকান্ত মনে করল। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধান করিয়া এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মাজ্জারির প্রতি ধাবমান হইল। এই কথাটা চিন্তা ভাবনা করে স্থির করে নিয়ে কমলাকান্ত খুব দুঃখাতুর মন নিয়ে, সকাতর চিত্ত দুঃখাতুর মন নিয়ে সে হাত থেকে হুকা নামিয়ে রাখলো এবং অনেক খোঁজাখুঁজি করার পর, অনেক খোঁজাখুঁজি করার পর এক ভগ্ন যষ্টি মানে লাঠি, একটা ভাঙা লাঠি আবিষ্কার করে সগর্বে মাজ্জারির প্রতি ধাবমান হইলাম, অর্থাৎ মাজ্জারির প্রতি বলতে বিড়ালের প্রতি ছুটে গেলেন, তাড়াতে লাগলেন। মাজ্জারি কমলাকে চিনিত, এই বিড়ালটি কিন্তু কমলাকান্তকে চিনত আগে থেকে। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে এই লাঠি দেখে, যষ্টি মানে কি বলেছিলাম, লাঠি, এই লাঠি দেখে কিন্তু কোনো রকম ভয় প্রবার লক্ষণ প্রকাশ করল না, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। কমলাকান্তের মুখের দিকে চেয়ে একটু হাই তুলে একটু সরে গেল, বলিল মিয়াও। প্রশ্ন বুঝিতে যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। অর্থাৎ বলছেন, এই ম্যাও শব্দের মধ্যে প্রশ্নটা কিন্তু বুঝতে পেরে গিয়েছে কমলাকান্ত, তাই সে তার হাতের লাঠি ত্যাগ করে পুনরায় তার বিছানায় চলে গেলেন হুকা নিয়ে। তখন দিব্য কর্ণ প্রাপ্ত হইয়া, অর্থাৎ অলৌকিক কোনো শ্রবণ শক্তি তার কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে, আর সে শুনতে পাচ্ছে, অলৌকিক কোনো শক্তি, শ্রবণ শক্তি তার মধ্যে প্রবেশ করলো, সে শুনতে পেল, দিব্য কর্ণ দিয়ে শুনতে পেল যে মাজ্জারের বক্তব্য সকল সে বুঝিতে পারল। অর্থাৎ বলতে মাজ্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। এই যে বিড়াল এ কি বলতে চাইছে সেটা কিন্তু বুঝতে পারলো কমলাকান্ত। কি বলছে, বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন, স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। বলছে তুমি যে লাঠি নিয়ে মারতে চলে আসছো, একটু স্থির হও, হুকা হাতে করে একটু বিচার করো, হ্যাঁ, স্থির হয়ে হুকা হাতে করে একটু বিচার বিবেচনা করো। আচ্ছা, এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? বলছে আচ্ছা, এ সংসারে দুধ বলো, সর বলো, ক্ষীর বলো, মাছ বলো, মাংস বলো, সবই তো তোমরা খাও, তাহলে আমরা পাবো না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? বলছে তোমরা মানুষ আর আমরা বিড়াল, এর মধ্যে পার্থক্যটা কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? অর্থাৎ তোমাদের খিদা, তৃষ্ণা, পিপাসা মানে তৃষ্ণা, এগুলো সব আছে, আমাদের কি কিছু নেই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইছো? বলছে তোমরা যখন খাচ্ছ অসুবিধা নেই, তোমরা খাও, আমাদের কিন্তু সেক্ষেত্রে আপত্তি নেই। যে মানুষ খাবে না তো কে খাবে? বলছে আমাদের কিন্তু আপত্তি নেই, কিন্তু আমরা যখন খেতে যাচ্ছি তখন তোমরা ঠ্যাঙ্গা লাঠি নিয়ে তোমরা তেড়ে আসছো। আচ্ছা আমাকে এটা বলে দেখাও তো, এটা কোন শাস্ত্রে লেখা আছে যে বিড়াল খেতে চাইলে বা খেলে লাঠি নিয়ে তাকে তেড়ে আসতে হবে? এটা বলছে মাজ্জার, অর্থাৎ বিড়াল। বলছে তোমাদের এই কাণ্ড কারখানা না, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না, অনেক খোঁজাখুঁজি করলাম, অনুসন্ধান। বলছে তোমাদের এই যে লাঠি নিয়ে তেড়ে আসা, বিড়াল যখন খায় বা খেতে চাইলে তাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসা, কোনো জায়গায় পাবে না, কোনো শাস্ত্রে পাবে না। হ্যাঁ, আর আমি তো অনেক খোঁজাখুঁজি করলাম, কিছুই পেলাম না। তোমরা আমার কাছে কিছু না উপদেশ গ্রহণ করো। বিড়াল বলছে তোমরা না কিছু উপদেশ আমার কাছ থেকে নাও। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। বলছে বিজ্ঞ চতুষ্পদ, অর্থাৎ চার পায়ে এই জীব, বিড়াল যেহেতু চার পা ছিল সেই কারণে বলছে বিজ্ঞ চতুষ্পদের, অর্থাৎ জ্ঞানী এই চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ছাড়া তোমাদের কোনো জ্ঞানের উন্নতির উপায় আমি দেখছি না, উপায়ন্তর দেখি না, উপায় আমি দেখছি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝতে পারিয়াছ। বলছে তোমাদের যে মাথায় ঘট, এখানে বিদ্যালয় সকল বলতে বিদ্যালয় নয়,
স্কুল নয়, এখানে বিদ্যালয় সকল বন্ধু মানে নিজেদের জ্ঞান। বলছে তোমাদের জ্ঞান কাণ্ড দেখে আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটা বুঝতে পেরেছো। দেখো শয্যাশায়ী মানুষ, ধর্ম কি? পরোপকারই পরম ধর্ম। বলছে দেখো শুয়ে থাকা মানুষ, আচ্ছা বলো তো ধর্মটা কি? ধর্ম হচ্ছে পরোপকারই পরম ধর্ম, অর্থাৎ পরের উপকার করাটাই হচ্ছে পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। বলছে তোমার যে রেখে দেওয়া দুধ, যেটা কিনা প্রসন্ন গোয়ালা রেখে দিয়ে গিয়েছিল, সেই দুধটুকু খেয়ে আমার কিন্তু খুব উপকার হয়েছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, মানে তোমার কাছ থেকে আমি আহরণ করলাম এই দুধটা, এতে কিন্তু তোমার উপকার হলো, তুমি পরোপকার করলে, তুমি পরম ধর্মে উন্নীত হলে। এটা বিড়াল বোঝাচ্ছে কমলাকান্তকে। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী, অর্থাৎ তুমি পরম ধর্মের ফলভাগী, অর্থাৎ বলছে তুমি সেই ফল লাভ করলে, পরম ধর্মের ফল লাভ করলে, তুমি ভোগ করলে। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অর্থাৎ তুমি যে ধর্ম লাভ করলে, এই ধর্ম লাভের আসল কারণটা কিন্তু আমি। তোমার ধর্ম সঞ্চয়ের মূল কারণ হচ্ছে কিন্তু আমি বিড়াল। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। বলছে আমাকে না, অতএব আমাকে প্রহার না করে আমার প্রশংসা করো, তাহলে আমি তোমার ধর্মের সহায় হব। আমি তোমার ধর্ম, তুমি ধর্ম পাওয়ার জন্য তুমি পরের উপকার করেছো, এ তো ধর্মে উন্নীত হয়েছো, আর এটার জন্য যার অবদান রয়েছে সেটা হচ্ছে আমি বিড়াল। অতএব বিড়ালকে মারতে যেও না। বিড়াল এই কথাগুলো বলল কাকে? কমলাকান্তকে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কিছুটা অংশ তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে। আর এখান থেকে মক টেস্ট অবশ্যই থাকছে পাটে পাটে। যেহেতু এটা বড় রয়েছে তাই পাটে পাটে দেব। প্রথম পর্বের বিড়ালের অংশটুকু পড়ালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে। আর এইগুলো বারবার তুমি দেখো। আর বলবো মক টেস্ট কিন্তু আসছে, এই প্রথম পর্বের মক টেস্ট। ততক্ষণে ভালো থেকো, বারবার রিডিং পড়ো, পড়াশোনা কিন্তু চালিয়ে যাও। টাটা, বাই বাই।